প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, তারপরে আমরা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাস হলো প্রাণীর আচরণ। আচ্ছা, আমরা পড়ানো শুরু করে দেই। দেখো, প্রাণীর আচরণ। তো আমরা একটু কিছু কথা বলে দেই শুরুতে। তো শুরুতেই দেখো, বইয়ের একদম শুরুতেই আমাদের বলা আছে হলো ইথোলজি। ইথোলজি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইথোলজি ইথোলজি এই শব্দটা কোন ভাষার শব্দ? তাহলে ইথোলজি এই শব্দটা হলো গ্রিক ভাষার শব্দ, এবং ইথোলজি মানেই হলো কি আচরণ বিজ্ঞান। এখন তিনজন বিজ্ঞানী আছে, দেখো, ফ্রিস, বিজ্ঞানী লরেন্জ এবং বিজ্ঞানী টিনবার্জেন। এই তিনজন বিজ্ঞানীকে বলা হয় ইথোলজির স্থপতি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইথোলজির স্থপতি কে? ইথোলজির স্থপতি হলো বিজ্ঞানী ফ্রিজ, বিজ্ঞানী লরেন্জ এবং বিজ্ঞানী টিনবার্জেন। তাহলে আমাদের প্রথম পেজ থেকে এইটুকু পড়লেই হবে। আচরণবিদ্যাকে কি বলা হয়? ইথোলজি বলা হয়। ইথোলজি কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। এরপরে পেজ উল্টায় দেখো, 2 নাম্বার পেজে আমাদের প্রথম প্যারার শেষের একটা লাইন দেখো, বলছে বিভিন্ন উদ্দীপনার সম্মিলিত মোটিভেশন বা প্রেরণ। এইখানে এগুলো একটু রিডিং পড়ো, আর উদ্দীপনা এগুলো রিডিং পড়লেই হবে। এখন চলে আসো উৎপত্তি ও কাজের ভিত্তিতে উদ্দীপনা 3 ধরনের। উৎপত্তি ও কাজের ভিত্তিতে উদ্দীপনা 3 ধরনের। কি কি দেখো? একটা হলো মোটিভেশন, রিলিজিং, আর একটা হলো টার্মিনেটিং উদ্দীপনা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উৎপত্তি ও কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা কয় রকমের? উত্তর হবে 3 রকমের: মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং উদ্দীপনা। এখন আসো মোটিভেশনাল উদ্দীপনা জিনিসটা আসলে কি। মনে করো আমি তোমাকে বলেছি যে তোমাকে আমি সুলতান ডাইস থেকে কাচ্চি খাওয়াবো। তাহলে এই যে সুলতান ডাইনের কাচ্চির কথা তোমাকে আমি যে বলেছি, তোমাকে যে খাওয়ানোর কথাটা বলেছি, এটা তোমার ভেতরে একটা ভালো লাগা সৃষ্টি করবে, তোমার ভেতরে খাবারের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবে। এই জিনিসটাই হলো কি মোটিভেশন। এরপরে আসো রিলিজিং, মানে যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন আমি তোমাকে বললাম যে চলো তাহলে আমরা সুলতান ডাইনের কাচ্চি খেতে যাই। তো এই যে আমরা সুলতান ডাইনের কাচ্চি খাওয়ার জন্য আমরা যে যাচ্ছি, এটাই হলো আমাদের কি রিলিজিং, কন্টিনিউয়াস একটা প্রসেস। এখন এই সুলতান ডাইনে যাওয়ার পথে তোমার সামনে যদি মনে করো কাচ্চি ভাই বা মনে করো অন্যান্য যেগুলো আছে, স্টার কাবাব টাবাব যা আছে, এই দিকে যাওয়ার কিন্তু তোমার আর কোনো প্যারা থাকবে না। তোমার কি যাইতে হবে কোথায়? ওই সুলতান ডাইন্সের দিকেই। তো এই জিনিসটাই হলো আমাদের কি রিলিজিং। আর টার্মিনেটিং উদ্দীপনা কি? দেখো, যখন তুমি সুলতান ডাইন পেয়ে যাবা তখনই কিন্তু তুমি সুলতান ডাইনে চলে যাবা। তাহলে এইখানেই তুমি কি তোমার যে মোটিভেশনটা ছিল, তোমার কন্টিনিউয়াস যে যাওয়াটা ছিল, সেটা কি করলে অফ করে দিলা। এই জিনিসটাই হলো আমার কি টার্মিনেটিং উদ্দীপনা। তো এই যে মোটিভেশনাল, রিলিজিং এবং টার্মিনেটিং যে উদ্দীপনাগুলো আছে, এগুলো একটু একবার বই থেকে রিডিং পড়ো। আমি মূল থিমটা একটু তোমাকে সহজ ভাষায় বলে দিলাম। এখন আসো, এই মোটিভেশনাল উদ্দীপনাটা এটা 2 রকমের হতে পারে। একটা হতে পারে বাহ্যিক, আর একটা হতে পারে কি অভ্যন্তরীণ। বাহ্যিক মানে কি? দেখো, সাধারণত গরমকালে আমাদের কি দিনের দৈর্ঘ্য অনেক বেশি থাকে। তাহলে এই সময় পাখির খাদ্য সংগ্রহ, পাখির বিচরণ কাল, এগুলো কি হবে? বাড়বে। এবং এই সময়ে যেহেতু পাখি অনেক বেশি সময় ধরে খাদ্য গ্রহণ করতে পারে, তার বিচরণ কালটা বাড়ে, বাসা তৈরিরও সময়টা বেশি পাবে সে। এই জন্য এই সময় দেখা যায় সাধারণত পাখিরা কি করে বলো তো? ডিম পাড়ার জন্য একটা উদ্দীপনা পায়। তাহলে এটা কি একটা বাইরের উদ্দীপনা, সময়ের উদ্দীপনা। এটাই হলো আমার কি বাহ্যিক মোটিভেশনাল উদ্দীপনা।
এখন আসে অভ্যন্তরীণ উদ্দীপনা কি। দেখো শীতকালে পাখিরা জানে যে তাদের খাদ্য সংগ্রহ করা কি একটু কষ্ট হয়ে যাবে, কারণ দিনের দৈর্ঘ্য কম, পরিবেশটা কি তার অনুকূলে না। এই জন্য এই সময় সে কি করে, তার দেহে সঞ্চিত চর্বি থেকেই শক্তি সরবরাহ করে থাকে। তাহলে এই যে অভ্যন্তরীণ যে চর্বি ব্যবহার করে সে যে তার শক্তি মিটাচ্ছে, এই জিনিসটাই হলো কি তার অভ্যন্তরীণ উদ্দীপনা। একবার রিডিং পড়লে তুমি পারবা। এরপরে চলে আসো রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট কি, এই যে বিজ্ঞানী লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দটি প্রয়োগ করেন। এবং আমাদের প্রাণীরা কি করে বলতো, যে কোনো একটা উদ্দীপনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। যেমন আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে সুলতান ডাইন্সে খাওয়াবো। এখন তুমি সুলতান ডাইন্সে যাওয়ার পথে ডানে বামে সামনে পেছনে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট তুমি পাচ্ছ, কিন্তু সেদিকে কিন্তু তুমি যাচ্ছ না। তোমার টার্গেট কি ফিক্সড, সেটা কি সুলতান ডাইন্স, সেদিকেই তোমাকে যেতে হবে। তাহলে এই যে একটা নির্দিষ্ট প্যাটার্ন তুমি ফলো করতেছো, এটাই হলো মূলত আমাদের কি রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। যেমন আমি একটা উদাহরণ দিলে তুমি ভালো করে বুঝবা, যে আমাদের যে হেরিঙ্গাল পাখি আছে, হেরিঙ্গাল পাখির যে মা পাখি সেটা কি করে বলতো, মুখের ভেতরে খাদ্য নিয়ে বসে থাকে। এখন বাচ্চার সামনে যেই সে কিন্তু কি খাদ্যটা বাচ্চার মুখে দিয়ে দেয় না, সে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটা হলো কি, এই হেরিঙ্গাল পাখির গলার ওইখানে লাল একটা বিন্দু থাকে, এবং বাচ্চা যখন ওই লাল বিন্দুতে তোমার ঠোকর দেয়, তখনই আমাদের মা পাখি কি করে, বাচ্চা পাখির গালে খাবারটা উগরে দিয়ে দেয়। তাহলে এই যে একটা নির্দিষ্ট প্যাটার্ন তোমার কি করলো, ফলো করলো, এটাই হলো আমাদের মূলত কি বলতো রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। তাইলে এইখান থেকে আমাদের জানতে হবে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা এটা ব্যাখ্যা করেন কে, এই যে হেরিঙ্গাল পাখিটা বিজ্ঞানী টিনবার্জেন ব্যাখ্যা করেন। আর রিলিজার শব্দটা প্রথম ব্যবহার করেন কে, লরেন্স। তাহলে এই দুইটা জিনিস জানতে হবে। তাইলে একটু ভালো করে বোঝো যে লরেন্স সর্বপ্রথম এই যে রিলিজিং উদ্দীপনা বা রিলিজার শব্দটা ব্যবহার করেন, আর হেরিঙ্গাল পাখিতেই যে রিলিজিং উদ্দীপনা বা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা, এটা যে লক্ষ্য করা যায়, সেই জিনিসটা ব্যাখ্যা করেন কে, বিজ্ঞানী টিনবার্জেন। সেটা ব্যাখ্যা করেন হলো বিজ্ঞানী টিনবার্জেন। তাহলে এই জিনিসটা একটু জানতে হবে। তাহলে বই থেকে এটা একটু দাগাই নিও। এরপরে আসো টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা। তাহলে টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা মানে আমি বললাম কি, যে তোমার যে কোনো একটা উদ্দীপনার তোমার একটা শেষ আছে, এই শেষটাই হলো কি আমাদের টার্মিনেটিং। যেমন আমি তোমাকে বলছি, যখন তুমি সুলতান ডাইন্স খুঁজে পেয়েছো, তখনও তুমি কি করবো, ওইখানে স্টপ হয়ে যাবা, ওইখানেই ঢুকে যাবা, তুমি সামনে পেছনে আর অগ্রসর হবে না। তাহলে এইটাই হলো আমার কি টার্মিনেটিং। এটাও কি দুই রকমের, একটা হলো বাহ্যিক আর একটা কি অভ্যন্তরীণ। বাহ্যিক মানে কি, যেমন দেখো বলছে পাখির দৃষ্টি উদ্দীপনা যখন একটি বাসা নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়, তখনই সে কি করে, বাসা নির্মাণ করাটা বন্ধ করে দেয়। অর্থাৎ পাখি দেখলো যে তার বাসাটা তৈরি করা শেষ, তাহলে কিন্তু সে বাসা তৈরি করার জন্য আর খড় কুটা এগুলো সংগ্রহ করবে না। তাহলে বাসা তৈরি করা সে ওইখানে কি করবে, বন্ধ করে দিবে। এটা হলো বাহ্যিক উদ্দীপনা। অভ্যন্তরীণ উদ্দীপনাটা কি, তুমি যদি পাখিকে খেতে দাও, তাহলে দেখবে সে কন্টিনিউয়াস খেতে থাকবে, কন্টিনিউয়াস কি খেতে থাকবে, এবং খাইতে খাইতে একটা সময়ে যখন তার খাবারটা গলা পর্যন্ত চলে আসবে, পাকস্থলী ভরে, তখন সে কিন্তু আর খাবার রাখার জায়গাই নেই, এই জন্য তখন সে কি আর খাবে না। তাহলে তার ভেতরের পরিবেশ, পাকস্থলী বোঝাই দিচ্ছে যে খাদ্য প্রবেশ করানোর আর জায়গা নেই, এখন তুমি খাদ্য গ্রহণ করা অফ করে দাও, তাহলে সে কি করবে, খাদ্য গ্রহণ করা অফ করে দিবে। তাহলে এটা কি অভ্যন্তরীণ ভাবে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ উদ্দীপনা। তাহলে আমরা কিন্তু উৎপত্তি ও কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন ধরনের, মোটিভেশনাল, রিলিজিং এবং টার্মিনেটিং উদ্দীপনা, এই প্রত্যেকটাই কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। এবং আমরা বলেছি মোটিভেশনাল দুই রকমের হতে পারে, বাহ্যিক অভ্যন্তরীণ। এরপরে টার্মিনেটিং উদ্দীপনা বা সমাপ্তিকরণ, এটাও দুই রকমের হতে পারে, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। এবং রিলিজিং উদ্দীপনা, এটা নিয়ে আমরা ডিটেলসে ব্যাখ্যা করেছি। তাহলে আশা করি তোমরা এই যে 509 নম্বর পেজের এই পুরাটা বুঝতে পেরেছো। এগুলো একটু রিডিং পড়ে ফেলবা। এরপরে চলে আসো আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক। আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক, এগুলো একটু রিডিং পড়বা। রিডিং পড়ে একটা দেখো, একদম লাস্টের প্যারার আগের প্যারার শেষের লাইনে একটা কথা বলছে যে সমস্ত আচরণ জিন এবং পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া। সমস্ত আচরণ জিন এবং পরিবেশের একটা মিথস্ক্রিয়া।
দেখো আমাদের আচরণগুলো দুই রকমের হয় সাধারণত। একটা হয় তোমার সহজাত বা জন্মগত, আর একটা হয় কি অর্জিত। তো জন্মগত মানে কি, যেগুলো জিনগত, বংশানুক্রমে তুমি পিতামাতা থেকে পেয়েছো, এগুলাই হলো কি সহজাত বা জিনগত আচরণ। আর কিছু আছে অর্জিত আচরণ, যেগুলো তুমি জন্মের পর পরিবেশের থেকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছো। এই সামগ্রিকভাবেই তোমার এই জিনগত যে আচরণ এবং তোমার পরিবেশ থেকে অর্জিত যে আচরণ, এটাই তোমার কি হবে, এই আচরণ দ্বারাই তোমার জীবনটা পার হয়ে যাবে। এই জন্যই আমরা বলছি কি সমস্ত আচরণই হলো কি জীবের জিন এবং পরিবেশের একটা কি জটিল মিথস্ক্রিয়া। তাহলে এই লাইনটা একটু দাগাও, দাগে এটা একটু পড়ে ফেলো, আশা করি বুঝতে পেরেছো এটা। এরপরে চলে আসো সহজাত আচরণ। সহজাত আচরণ, দেখো সহজাত আচরণ মানে কি, আমরা আগেই বলেছি সহজাত আচরণ মানে হলো জিনগত। সহজাত আচরণ মানে কি জিনগত, অর্থাৎ যেটা তুমি এই যে সহজাত আচরণ মানে হলো জিনগত আচরণ, জিনগত আচরণ। তাইলে যে আচরণ তুমি একদম জিনগতভাবে পিতামাতা থেকে পেয়েছো, সেটাকেই তুমি বলবা কি বলতো সহজাত আচরণ। আরেকটা আচরণের কথা আমি বলেছি অর্জিত আচরণ, অর্থাৎ যেটা তুমি পরিবেশে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তুমি অর্জন করেছো। এখন এইখানে দেখো আমাদের সহজাত আচরণের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছে। ওই যে আমি আগেই বলেছি সহজাত আচরণটা কেমন হবে, জিন নিয়ন্ত্রিত হবে। এরপরে দেখো বলছে সহজাত আচরণ যেহেতু জিন নিয়ন্ত্রিত, এই জন্য এটা কি সুনির্দিষ্ট। যেমন বাবুই পাখি তোমার যে স্টাইলে বাসা বাঁধবে, তোমার শালিক পাখি বা দোয়েল পাখি বা মনে করো টিয়া পাখি সেই স্টাইলে কিন্তু বাসা বাঁধবে না। অর্থাৎ আমাদের বাবুই পাখি তার পিতামাতা থেকে জিনের মাধ্যমে বাসা বাঁধার জন্য যে আচরণ বা যে বৈশিষ্ট্যটা সে পেয়েছে, সে কি করবে সেই প্যাটার্নেই বাসাটা তৈরি করবে। তাহলে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে তোমার এই যে জিনগত যে আচরণ, এটা কি সুনির্দিষ্ট। এই জন্য বলছে দেখে এই আচরণগুলো কি হবে, সুনির্দিষ্ট হবে। এবং এই আচরণগুলা সে কোনো পূর্বের অভিজ্ঞতা থেকে পাচ্ছে না, সে জিনের মাধ্যমেই পাচ্ছে, বা পরিবেশের কারণে তার এই আচরণটাও কি হবে না, পরিবর্তন হবে না। অর্থাৎ বাবুই পাখি সবসময় কি সে তার পিতামাতার প্যাটার্নেই কি করবে, বাসাটা তৈরি করবে। তুমি যতই বলে দাও তাকে মানে অন্যরকম ঘর তৈরি করতে, সে কিন্তু সেটা তৈরি করবে না। অর্থাৎ এই আচরণগুলো কি হবে, কোনো পূর্ব অভিজ্ঞতা দ্বারা এটা পরিচালিত হবে না। তাহলে এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের সহজাত আচরণের ভেতরে বলা আছে, এগুলো একটু রিডিং পড়ে ফেলবা। এখন আসো সহজাত আচরণ, এটা আছে তিন রকমের। কি কি, একটা আছে হলো ট্যাক্সিস, এরপরে রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া, আর একটা আছে ইনস্টিংস। এখন আসো ট্যাক্সিস মানে কি। ট্যাক্সিস মানে হলো কোনো একটা প্রাণী উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে যদি তার দৈহিক অঙ্গের পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে, তখন সেই ধরনের আচরণকেই আমরা বলি কি ট্যাক্সিস বা চলন। তাহলে ট্যাক্সিস বা চলনে অবশ্যই কি হতে হবে, একটা বাইরে থেকে উদ্দীপনা থাকতে হবে এবং এইখানে প্রাণীর অবস্থানের পরিবর্তন করতে হবে। তাহলে ট্যাক্সিস থেকে এই কথাটা অবশ্যই মনে রাখবা যে আমাদের ট্যাক্সিসে কি হবে, প্রাণীর অবশ্যই আঙ্গিক পরিবর্তন না, এখানে কি হবে, স্থানের পরিবর্তন হবে। তাহলে আমাদের ট্যাক্সিস জিনিসটা হলো কি, দেখো এখানে সুন্দর করে একটা সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটা হলো এই যে দেখো বলছে যে প্রাণীর স্থানান্তর ঘটবে। এই যে এইখানে দেখো বলছে যে বাইরের উদ্দীপনার প্রভাবে বিভিন্ন অঙ্গের সক্রিয় সঞ্চালনের মাধ্যমে প্রাণীর কি হবে, অবস্থানের পরিবর্তন হবে। অর্থাৎ প্রাণীটা যদি তার বিভিন্ন প্রয়োজনে, সেটা কি খাদ্যের প্রয়োজনে হইতে পারে, সেটা জননের প্রয়োজনে হইতে পারে, সেটা আত্মরক্ষার প্রয়োজনে হইতে পারে, সে যদি কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে গমন করে, তার স্থানের পরিবর্তন করে, তাহলে সেই আচরণকে আমরা বলবো কি ট্যাক্সিস। তাহলে ট্যাক্সিসে অবশ্যই কি হবে, স্থান পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে। ট্যাক্সিসে অবশ্যই স্থান পরিবর্তন হবে, এই কথাটা মাথায় রাখবা। এবং ট্যাক্সিস এই যে আচরণ, এই যে সহজাত আচরণ, এটার বৈশিষ্ট্যটা একটু দেখতে হবে। তাহলে ট্যাক্সিস যেহেতু সহজাত আচরণ, তাহলে এটা কি শিক্ষালব্ধ না, এখানে কোনো পূর্বের অভিজ্ঞতা থাকবে না, এবং এটা কি ফিক্সড, এটা কি জিনগতভাবে আমরা পিতামাতা থেকে পেয়েছি।
এরপরে দেখো এইখানে আমি আগেই বলেছি একটা বাহ্যিক উদ্দীপনা থাকতে হবে এবং তার প্রতি সাড়া দিয়েই আমাদের জীবটা কি করবে বলো তো, স্থানের পরিবর্তন করবে। এই জন্য দেখো বলছে বাহ্যিক উদ্দীপক দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে এবং জীবের কি হবে, অবস্থানগত পরিবর্তন হবে। 3 নম্বর পয়েন্টে দেখো বলছে এবং চলনে কি করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ভূমিকা রাখে। যেমন আমরা চলি কি দ্বারা, পা দ্বারা, হাত দ্বারা। এরপরে পাখিরা চলে কি দ্বারা, পা দ্বারা, ডানা দ্বারা, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা স্থান পরিবর্তন করে। তাহলে এইখানে কি গুরুত্বপূর্ণ অঙ্গ ভূমিকা রাখবে এবং এইখানে শুধু অঙ্গগুলো ভূমিকা রাখবে ব্যাপারটা এমন না। এই প্রক্রিয়ায় যেহেতু বাহ্যিক একটা উদ্দীপনা আমার লাগবে, এই জন্য চলনে বা ট্যাক্সিসে অবশ্যই ভূমিকা রাখবে সংবেদী অঙ্গগুলো। সংবেদী অঙ্গগুলো কি করবে, এখানে ভূমিকা রাখবে। তা এরপরে দেখো বলছে ট্যাক্সিস এটা হলো পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ মানে কি, পজিটিভ মানে হলো কোনো একটা প্রাণী তার যেদিক থেকে উদ্দীপনাটা আসতেছে সেই দিকেই যদি গমন করে তাহলে সেটাকে আমরা বলবো কি বলতো, ধনাত্মক বা পজিটিভ ট্যাক্সিস। আর যদি উদ্দীপনা উৎসের বিপরীত দিকে যায়, আমি তোমাকে বলছি আমার দিকে আসো, এখন তুমি যদি আমার দিকে না এসে যদি বিপরীত দিকে যাও, অর্থাৎ উদ্দীপনা উৎসের বিপরীত দিকে যাও, তাহলে সেটাকে আমরা বলবো কি নেগেটিভ বা ঋণাত্মক ট্যাক্সিস। আর আমি যে বললাম আমার দিকেই আসো, অর্থাৎ তুমি উদ্দীপনার দিকে আসতেছো, এটাকেই আমরা বলবো কি বলতো, পজিটিভ ট্যাক্সিস। তাহলে আশা করি তুমি ট্যাক্সিস এর বৈশিষ্ট্য, ট্যাক্সিসের প্রকারভেদ বুঝতে পেরেছো। তাহলে এটা হলো 2 রকমের হতে পারে। ট্যাক্সিস 2 রকমের হতে পারে, একটা হলো পজিটিভ হতে পারে আর একটা কি নেগেটিভ হতে পারে। কিসের উপর ভিত্তি করে, দিকমুখিতার উপর ভিত্তি করে। এখন আসো উদ্দীপনার যে উৎস বা উদ্দীপনার যে মাধ্যমটা তার উপর ভিত্তি করে ট্যাক্সিস আবার বিভিন্ন রকম হতে পারে। তাহলে এখন আমরা ট্যাক্সিসের একটু প্রকারভেদটা দেখব। তাহলে আমি আগেই বলছি পজিটিভ ট্যাক্সিস মানে কি, প্রাণী যদি উদ্দীপনা উৎসের দিকে ঘুরে যায় তাহলে সেটা হলো পজিটিভ ট্যাক্সিস। আর যদি উদ্দীপনা উৎস থেকে দূরে সরে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি নেগেটিভ ট্যাক্সিস। এরপরে আমি আগেই বলেছি আমাদের এই যে উদ্দীপনা উৎসটা যে কি তার উপর ভিত্তি করে আমরা ট্যাক্সিসকে ভাগ করছি। যেমন উদ্দীপনা উৎসটা যদি আমার কোনো কেমিক্যাল বা রাসায়নিক হয় তাহলে সেটাকে আমরা বলবো কেমোট্যাক্সিস। যেমন আমি বললাম যে চিনি দেখলে সেইখানে কি পিঁপড়া চলে যায়, তাহলে চিনি কি একটা রাসায়নিক পদার্থ, সুক্রোজ একটা কেমিক্যাল পদার্থ। তাহলে কেমিক্যাল পদার্থের দিকে আমাদের কি যাচ্ছে বলতো, পিঁপড়াটা যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো কি কেমোট্যাক্সিস, অর্থাৎ উদ্দীপনাটা যে জিনিস তার উপর ভিত্তি করে আমরা ট্যাক্সিসকে ভাগ করছি। আমি বললাম অক্সালিক অ্যাসিড, এটা যদি দেখে তাহলে সাপ এটার গন্ধ যদি পায়, বা অক্সালিক অ্যাসিড এটা কি করে, সাপকে তাড়াইতে সাহায্য করে। তাহলে অক্সালিক অ্যাসিড এটা একটা কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ, এটা দেখলে আমাদের সাপ কি দূরে চলে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের কেমিক্যাল ট্যাক্সিস বা কেমোট্যাক্সিস এবং সেটা কি নেগেটিভ ট্যাক্সিস। তাহলে এখন এরকম বিভিন্ন তোমার উদ্দীপনা উৎসের উপর ভিত্তি করে আমরা ট্যাক্সিসকে ভাগ করছি। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলোর উদাহরণ সহ ইম্পর্টেন্ট। এখন আসো অ্যারো মানে এয়ার মানে হলো বায়ু। তাহলে দেখো বায়ুর প্রতি সাড়া দিয়ে কোনো একটা জীবের যে চলন সেটাকেই আমরা বলবো কি অ্যারোট্যাক্সিস। তাহলে অ্যারোট্যাক্সিস মানে হলো বায়ুর দিকে যাওয়া, বায়ুর প্রতি সাড়া দিয়ে যাওয়া। উদাহরণ পড়বা। এরপরে কেমো মানে কেমিক্যাল মানে হলো রাসায়নিক। তাহলে রাসায়নিক, যে কোনো রাসায়নিকের প্রতি সাড়া দিয়ে যদি কোনো একটা জীবের চলন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি কেমোট্যাক্সিস। এনার্জি মানে শক্তির প্রতি সাড়া দিয়ে যে চলন সেটাকে আমরা বলবো এনার্জি ট্যাক্সিস। এরপরে দেখো গ্রাভিট্যাক্সিস বা জিওট্যাক্সিস, অর্থাৎ গ্রাভিটির প্রতি, অভিকর্ষের প্রতি সাড়া দিয়ে কোনো একটা জীবের যে চলন সেটাকে আমরা বলবো কি গ্রাভিট্যাক্সিস বা জিওট্যাক্সিস। অনেক সময় দেখবা বিভিন্ন পতঙ্গ কি করে, তোমার গাছ বেয়ে উপরে ওঠে। এখন গাছ বেয়ে উপরের দিকে ওঠা মানে কি গ্রাভিটি থেকে বিপরীত দিকে যাচ্ছে। তাহলে গ্রাভিটি থেকে বিপরীত দিকে যাওয়াটাকে আমরা বলবো গ্রাভিট্যাক্সিস, এবং বিপরীত দিকে যাচ্ছে এই জন্য এটাকে আমরা আবার বলবো কি ঋণাত্মক ট্যাক্সিস। এরকম বিভিন্ন উদাহরণ বইয়ে দেখবার দেওয়া আছে। এরপরে দেখো ম্যাগনেটো মানে চুম্বক, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রতি সাড়া দিয়ে যে কোনো একটা জীবের স্থানের পরিবর্তন হলে সেটাকে আমরা বলবো কি বলতো ম্যাগনেটোট্যাক্সিস। ফোনো মানে শব্দের প্রতি সাড়া দিয়ে, ফোনো মানে শব্দের প্রতি সাড়া দিয়ে কোনো একটা জীবের যদি চলন হয়, স্থানের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো ফোনোট্যাক্সিস। এরপরে ফটো মানে
ফটো মানে আলো, আলোর প্রতি সাড়া দিয়ে চলন, এটাকে আমরা বলবো ফটোট্যাক্সিস। দেখবা মাঝে মাঝে কি হয়, বৈদ্যুতিক বাল্বের আশেপাশে পতঙ্গ এসে কি করে, ভিড় করে, তার মানে আলো দেখলে পতঙ্গ সেখানে চলে যাচ্ছে, তাহলে আলোর প্রতি সাড়া দিয়ে পতঙ্গের ওইখানে আসা, এটাকে আমরা বলবো কি বলতো, ফটোট্যাক্সিস। এবং আলোর দিকে আসছে, এই জন্য এটাকে আমরা বলবো কি বলতো, তোমার ধনাত্মক বা পজিটিভ ট্যাক্সিস। তাহলে আশা করি এগুলো বুঝছো, বই থেকে আরো একটু উদাহরণগুলো দেখবা। এরপরে দেখো রিও, রিও মানে হলো স্রোত, স্রোত, তাহলে স্রোতের প্রতি সাড়া দিয়ে যে চলন, সেটাকে আমরা বলবো রিও ট্যাক্সিস। যেমন তোমরা পড়ছো রুই মাছ স্রোতযুক্ত পানিতে কি করে, ডিম ছাড়ে, তাহলে এই যে রুই মাছ স্রোতযুক্ত পানিতে এসে ডিম ছাড়তিছে, এটাকে আমরা বলতে পারি কি, পজিটিভ ট্যাক্সিস, সাথে বলতে পারি কি, রিও ট্যাক্সিস। এরপরে আসো থার্মো মানে তাপ, থার্মো মানে তাপ, তাহলে তাপের প্রতি সাড়া দিয়ে কোনো একটা জীবের যে চলন, সেটাকে আমরা বলবো কি, তোমার থার্মোট্যাক্সিস। এরপরে আসো থিগমো মানে স্পর্শ, তাহলে স্পর্শের প্রতি সাড়া দিয়ে যে চলন, সেটাকে আমরা বলবো কি, থিগমোট্যাক্সিস। এরপরে আসো হাইড্রো, হাইড্রো মানে পানি, হাইড্রো মানে হলো পানি, তাহলে পানির প্রতি সাড়া দিয়ে যে চলন, সেটাকে আমরা বলবো হাইড্রোট্যাক্সিস। এরকম ভাবে গ্যালভেনো, এরপরে হলো অ্যানিমো, এগুলো একটু পড়ে ফেলো। তাহলে আমাদের বইয়ে ট্যাক্সিসের উদ্দীপনা উৎসের উপর ভিত্তি করে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। তুমি যদি প্রাণীর আচরণের মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলো, তাহলে সেটা কিন্তু এই ট্যাক্সিস, এইখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে আমরা উদ্দীপনা উৎসের ভিত্তিতে বিভিন্ন রকমের যে ট্যাক্সিস দেখতে পাই, সেই ট্যাক্সিসগুলোর উদাহরণ বই থেকে পড়ে ফেলবো। এরপরে আসো দিকমুখিতার উপর ভিত্তি করে। দেখো দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস হলো 5 রকমের, ট্যাক্সিস হলো 5 রকমের। এক নম্বর হলো ক্লাইনোট্যাক্সিস, ক্লাইনোট্যাক্সিস। তাহলে দেখো বলছে সংবেদগ্রাহী কোষগুলো সমগ্র দেহ জুড়ে বিশেষ করে সম্মুখভাগে অবস্থান করে ক্লাইনোট্যাক্সিসের ক্ষেত্রে। এই ধরনের ট্যাক্সিস দেখা যায় কোথায়, দেখা যায় হলো এই যে ক্লাই থেকে মনে রাখবা ফ্লাই, তাহলে এই যে বিভিন্ন ফ্লাই দেখা যায়, ব্লো ফ্লাই, বাটারফ্লাই, এদের লার্ভাতে কি দেখা যায় বলতো, ক্লাইনোট্যাক্সিস দেখা যায়। এরপরে আসো মেনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস মানে এইখানে প্রাণীরা কি করে বলতো, দিকমুখিতায় তোমার কৌণিক একটা কোণ তৈরি করে চলে, প্রাণীরা কি করে, একটা কৌণিক তোমার দিক তৈরি করে দেন চলে, এটাকে আমরা বলি মেনোট্যাক্সিস। যেমন দেখো আমাদের আমাদের এই যে পিঁপড়া, পিঁপড়া হলো সাধারণত সূর্যের আলোকে কি পায়, সে ভয় পায়। এখন দেখো এই যে পূর্ব দিকে আমাদের সকালবেলা পূর্ব দিকেই কি সূর্য উঠলো, পূর্ব দিকেই কি সূর্য উঠলো। এখন এটা হলো একটা পিঁপড়া, এটা হলো একটা পিঁপড়া, সে কি সূর্যের আলোকে ভয় পায়, তাহলে সে সোজা কি পূর্ব দিকে যাবে, সে কিন্তু সোজা পূর্ব দিকে যাবে না, সে কি করবে, এরকম ঘুরে দেন সূর্যের দিকে যাবে, যাতে এই সূর্যের আলোটা পিঁপড়াটা না পায়। তাহলে এই যে ঘুরে একটা কোণ তৈরি করে পিঁপড়াটা যে সূর্যের দিকে গেল, এটাকেই আমরা বলি কি বলতো, মেনোট্যাক্সিস। তাহলে মেনোট্যাক্সিসে কি হবে, একটা কৌণিক দিকমুখিতা প্রদর্শন করবে। তাহলে এই চলনটা দেখা যাবে কোথায়, এই যে পিঁপড়াতে দেখা যাবে, উদাহরণ ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো মেনোট্যাক্সিস। তাহলে মেনোট্যাক্সিস মানে হলো স্মৃতিমূলক চলন, মেনো মানেই হলো স্মৃতি। ওই যে তোমরা বিভিন্ন নিমোনিক্স দিয়ে মনে রাখো না, এখন এই যে নিমোনিক্স দিয়ে মনে রাখা হয়, নিমোনিক্স দিয়ে কি রাখা হয়, মনে রাখা হয়, স্মৃতিতে রাখা হয়। তাহলে স্মৃতিতে রাখার যে চলন, এটাকেই আমরা বলি কি, নেমোট্যাক্সিস। যেমন দেখবা পোষা কুকুর, এটা যদি তোমার পিছ পিছ যদি চলে আসে, তাহলে দেখবা আসার পথে সে বিভিন্ন জায়গায় থেমে কি করে বলতো, মূত্র বিসর্জন করে। এবং যখন সে বাসায় ফেরে, তখন আবার কি হয়, ওই যে পথের ধারে যে জায়গাগুলোতে সে মূত্র বিসর্জন করেছিল, ওই জায়গাগুলোর গন্ধ শুকে শুকে এই পথ দিয়ে সে কি হয়, ফিরে আসে। এই যে চলন, এই চলনটাকেই আমরা বলি কি, মেনোট্যাক্সিস। আমি আরো একটা উদাহরণ দেই, দিলে তুমি বুঝবা। আমাদের পিঁপড়া যখন কোনো একটা জায়গায় খাবার সংগ্রহের উদ্দেশ্যে যায়, তখন সে কি করে, যাত্রাপথে ফেরোমেন নিঃসরণ করে রাখে, এবং এই ফেরোমেনের গন্ধ শুকে বাকি পিঁপড়াগুলো বুঝতে পারে যে এই পথ দিয়েই আমাদের অন্যান্য পিঁপড়ারা গেছে, তখন সে এই ফেরোমেনের গন্ধ শুকে এই পথ দিয়েই বাকি পিঁপড়াগুলো কি যেতে থাকে। তাহলে এই যে ফেরোমেনের গন্ধ শুকে যে যাচ্ছে, তাহলে স্মৃতিতে তার কি আছে, ফেরোমেনের একটা তোমার উদ্দীপনা সেট করা আছে, এবং সেই উদ্দীপনা দিয়েই সে কি যাইতে পারতেছে। এই ধরনের চলনকেই আমরা বলি কি বলতো, নেমোট্যাক্সিস বা স্মৃতিমূলক সাড়াদান।
এরপরে চলে আসো টেলোট্যাক্সিস। টেলোট্যাক্সিস মানে কি, কোনো একটা প্রাণী যখন একাধিক উৎস থেকে উদ্দীপনা পেতে থাকে তখন তার কাছে যে উদ্দীপনাটা বেশি শক্তিশালী মনে হয় তখন সে কি করে, সেদিকেই গমন করে, তাহলে এই যে শক্তিশালী উদ্দীপনা উৎসের দিকে কোনো একটা প্রাণীর গমন করা, এটাকেই আমরা বলি কি বলতো, টেলোট্যাক্সিস। তাহলে এখানে কি হবে, শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দিবে। দেখা যাবে কোথায়, মৌমাছিতে দেখা যাবে। আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। যেমন এই বছর আমাদের 2টা মুভি মুক্তি পেয়েছে, মানে একটু হাইলাইটেড হয়েছে। একটা হলো মনে করো যে চক্কর 420, আর একটা হলো তোমার বরবাদ। এখন একটার নায়ক হলো মোশাররফ করিম আর একটার নায়ক হলো সাকিব খান। এখন আমি হলো সাকিব খান ফ্যান, তাহলে আমি কি করব, অবশ্যই বরবাদ দেখব, আমি কিন্তু চক্কর 420 দেখব না। তাহলে দেখো এখানে 2টা উদ্দীপনা, একটা হলো আমার 420-এর একটা উদ্দীপনা আর একটা কি বরবাদের উদ্দীপনা, কিন্তু আমার কাছে ভালো লাগে কাকে, সাকিব খানকে ভালো লাগে। এই জন্য আমি কি করব, অবশ্যই সাকিব খানের মুভিটা দেখব। তাহলে এই যে শক্তিশালী উদ্দীপক সাকিব খান, তার প্রতি সাড়া দিয়েই আমি কি তার বরবাদ মুভিটা দেখছি। এটাই হলো আমার কি বলতো, টেলোট্যাক্সিস। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো ট্রোপোট্যাক্সিস। তাহলে ট্রোপোট্যাক্সিস মানে কি, 2 বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপনা উৎস থেকে আমাদের কি হবে, উদ্দীপনা গৃহীত হবে, এবং তখন কি হবে, এই উদ্দীপনার ভেতরে একটা ভারসাম্য রেখে তারপরে আমি কি করব, চলবো। এটাকেই আমরা বলবো কি, ট্রোপোট্যাক্সিস। তাহলে ট্রোপোট্যাক্সিস মানে হলো কি, ভারসাম্যমূলক চলন। ট্রোপোট্যাক্সিস মানে হলো ভারসাম্যমূলক চলন। এটা দেখা যায় কোথায়, মাছের কোণে দেখা যায়। তাহলে দিকমুখিতার উপর ভিত্তি করে আমরা এই টোটাল 5 ধরনের উদ্দীপনা পেয়ে থাকি। তাহলে কোন উদ্দীপনার উদাহরণ কি এবং যেইখানে যেটুকু দাগাইছি সেটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। স্মৃতিমূলক সাড়াদান করে কোন ধরনের ট্যাক্সিসে, তাহলে স্মৃতিমূলক সাড়াদান এই যে নেমোট্যাক্সিস। পরীক্ষায় পড়তে পারে শক্তিশালী উদ্দীপনা উৎসের প্রতি সাড়া দিয়ে চলন, উত্তর হবে কি, টেলোট্যাক্সিস। পরীক্ষা আসতে পারে যে সূর্যের পথে সাড়া দিয়ে পিঁপড়ার চলন কোন ধরনের চলন, আমি আগেই বলছি কৌণিক চলন, মেনোট্যাক্সিস। তাই আশা করি বুঝতে পেরেছো। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। দিকমুখিতার উপর ভিত্তি করে চলন, এখান থেকে এমসিকিউ আসে, প্রত্যেকবার আসে এমসিকিউ। এখন আসো ট্যাক্সিসের অভিযোজনিক গুরুত্ব। এ রিডিং পড়লে তুমি পারবা, রিডিং পড়ে ফেলবা। এরপরে আসো 2 নম্বরে আমাদের কি ছিল, সহজাত আচরণ ছিল রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া। তাহলে এখন আমরা একটু রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া এটা সম্পর্কে একটু কথাবার্তা বলি। রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া, তাহলে রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া এই জিনিসটা আসলে কি। রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া এটা সংগঠিত হবে আকস্মিক বা হঠাৎ, এটা সংগঠিত হবে আকস্মিক বা হঠাৎ, এটা সংগঠিত হবে আকস্মিক বা হঠাৎ, এবং এটা হলো প্রাণীর এক ধরনের কি অনৈচ্ছিক আচরণ। এটা হলো এক ধরনের কি অনৈচ্ছিক আচরণ, এটা অনৈচ্ছিক একটা আচরণ, এবং এটা নিয়ন্ত্রিত হবে কি দ্বারা, এটা নিয়ন্ত্রিত হবে সুষুম্না কাণ্ড দ্বারা, এটা নিয়ন্ত্রিত হবে সুষুম্না কাণ্ড দ্বারা। তাইলে দেখো বলছে যে আচরণটা হঠাৎ সংগঠিত হবে এবং যেটা কি অনৈচ্ছিকভাবে সংগঠিত হবে এবং আমাদের সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটাকেই আমরা বলবো কি রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া। আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। মনে করো আমি তোমার মুখের দিকে বল ছুড়ে দিলে তুমি কি করবা, মুখটা না চাইতেই কি করবা, সরিয়ে নিবা। এবং সাথে কি হবে, আমি যদি তোমার চোখের দিকে যদি কলম আগাইতে থাকি, না চাইতেই কি হবে, তোমার পিউপিল সংকুচিত হতে থাকবে। তোমার হাতে যদি কোনো কারণে কোনো কিছু ফুটে যায় তাহলে কিন্তু কি করবা, তুমি সাথে সাথে হাতটা সরিয়ে নিবা। তাহলে এই যে সাথে সাথে সংগঠিত যে আচরণগুলা, এগুলাই হলো আমাদের কি বলতো, রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া। এখন এই রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া এটা কি তুমি না চাইলেও ঘটাইতে হবে, এবং এটা কি তোমার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং এটা কি হঠাৎ সংগঠিত হবে। এখন আসো এই রিফ্লেক্স বা প্রতিবর্তী যে ক্রিয়া, এই প্রতিবর্তী ক্রিয়ার উপাদান আছে 5টা। রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়ার উপাদান আছে 5টা। সেই উপাদানগুলো কি, বা এর একটা চক্রে সংগঠিত হয়, সেই চক্রের উপাদান আছে 5টা। 1 নাম্বার হলো গ্রাহক, 1 নাম্বার হলো কি গ্রাহক। এরপরে 2 নাম্বার হলো অন্তর্বাহী পথ, 2 নাম্বার হলো অন্তর্বাহী পথ। এরপরে 3 নাম্বার হলো
কেন্দ্র, 3 নাম্বার হলো কেন্দ্র। 4 নাম্বার হলো বলছে বহির্বাহী পথ, বহির্বাহী পথ। এবং আমার 6 নাম্বার হলো প্রভাবিত অঙ্গ। এখন আসো আমাদের এইখান থেকে জানতে হবে কি কি। যেমন কেন্দ্র হিসেবে কাজ করবে আমাদের সুষুম্না কাণ্ড, কেন্দ্র হিসেবে কাজ করবে সুষুম্না কাণ্ড, এটা জানতে হবে। এরপরে এই যে অন্তর্বাহী পথ, এটা হিসেবে কাজ করবে সংবেদী স্নায়ু, এটা একটু জানতে হবে। এরপরে আসো এই যে বহির্বাহী পথ, এটা হিসেবে কাজ করবে চেষ্টীয় বা মোটর স্নায়ু, চেষ্টীয় বা মোটর স্নায়ু কি মুশফিক স্যার পড়াইছে, সংবেদন স্নায়ু কি মুশফিক স্যার পড়াইছে, আশা করি এগুলো বুঝবা। এরপরে চলে আসো আমাদের এই যে গ্রাহক হিসাবে কাজ করবে কে, গ্রাহক হিসাবে কাজ করবে সংবেদী অঙ্গ, বিভিন্ন সংবেদী অঙ্গ, এগুলো কি করবে গ্রাহক হিসাবে কাজ করবে। আর প্রভাবিত অঙ্গ হিসেবে কাজ করে মূলত বিভিন্ন পেশি, তাহলে আমাদের একটা এই যে প্রতিবর্তী ক্রিয়ার যে গতিপথ আছে, সেই গতিপথের উপাদান হলো 5টা, সেই 5টা উপাদানের কোনটা কি এটা একটু জানতে হবে। অর্থাৎ মনে করো যে তোমার হাতে কোনো কারণে একটা সুচ ফুটে গিয়েছে, তাহলে তোমার ত্বকটা কি করছে, এখানে সংবেদী অঙ্গ হিসেবে কাজ করছে। এবং ত্বকে থাকা এই যে সংবেদী স্নায়ু উদ্দীপনাটা নিয়ে যাবে কোথায়, এই যে সুষুম্না কাণ্ড থেকে আমাদের একটা উদ্দীপনা এই চেষ্টীয় স্নায়ু কি করবে, তোমার হাতের পেশিতে নিয়ে আসবে। তখন হাতের পেশি সংকুচিত হইলেই তুমি কি করবা, ওই যে সুচ থেকে তোমার হাতটা সরিয়ে নিবা। তাহলে এটাই হলো আমাদের কি বলতো সংবেদী যে প্রতিবর্তী ক্রিয়া, সেই প্রতিবর্তী ক্রিয়ার যে গতিপথ, সেই গতিপথটা। তাহলে এইখান থেকে যেটুকু বলছি এটুকুই পড়লেই হবে। এরপরে চলে আসছো আমাদের এই যে প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ। দেখো প্রতিবর্তী ক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো সহজাত প্রতিবর্তী ক্রিয়া আর একটা কি অর্জিত প্রতিবর্তী ক্রিয়া। সহজাত প্রতিবর্তী ক্রিয়া মানে কি, যেটা জন্মগত। যেমন তুমি যদি কোনো খাবারের গন্ধ শোখো, খাবার সম্পর্কে কল্পনা করো, তাহলে তোমার লালাক্ষরণ হবেই। এটা কি জন্মগত, এটা শুধু তোমার না, সবারই হয়। এই ধরনের আচরণকে আমরা বলি কি বলতো, তোমার সহজাত বা আনকন্ডিশনাল প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ এটা জন্মগত, এটা কোনো সত্যের অধীনে নয়, এটাকে আমরা বলবো কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এরপরে আমি বললাম যে তোমার চোখের দিকে যদি আমি কোনো বস্তু নিয়ে যাই, তাহলে তোমার পিউপিল সংকুচিত হবে, তুমি চাইলেও তোমার পিউপিলের সংকোচন আটকাইতে পারবা না। তাহলে এটাই হলো আমাদের কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ কি, এই যে খাবার দেখলে লালাক্ষরণ হওয়া, এরপরে হলো উজ্জ্বল আলোতে পিউপিল সংকুচিত হওয়া, বা হাতে বা পায়ে গরম সেঁক বা কাটার খোঁচা লাগলে হাত পা সরিয়ে নেওয়া, এগুলো সবই হলো আমাদের কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এরপরে চলে আসো অর্জিত বা কন্ডিশনাল প্রতিবর্ত ক্রিয়া। তাহলে অর্জিত বা কন্ডিশনাল প্রতিবর্ত ক্রিয়া এটা হলো শর্ত সাপেক্ষ, এটা অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে, এবং এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া জন্মগত না। এবং এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলোর বৈশিষ্ট্য কি দেখো, আমি আগেই বলছি যেহেতু জন্মগত না, তার মানে কি অর্জিত, এবং এইখানে পূর্বের অভিজ্ঞতা কি করে বলতো, কাজ করে এইখানে। এরপরে বলছে এটা স্থায়ী হতে পারে, আবার কি বিলুপ্ত হয়ে যেতে পারে। এরপরে এটা বংশানুক্রমে কি হয় না, সঞ্চালিত হয় না। এবং এই ধরনের প্রতিবর্ত ক্রিয়ার জন্য কি মস্তিষ্কের দরকার হয়, যেহেতু তুমি অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করবা, তাহলে এইখানে তোমার কি মস্তিষ্কের দরকার হবে। এবং এটি প্রাথমিকভাবে কোনো সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উপর কি নির্ভরশীল। এখন আমি একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দিলে জিনিসটা তোমার ক্লিয়ার হবে। তাহলে দেখো অর্জিত একটা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হলো বিজ্ঞানী প্যাভলভ। এই যে প্যাভলভ উনি কি করেন, এই যে কুকুরের লালাক্ষরণ এটা কি করেন, ব্যাখ্যা করেন। তাহলে এই যে কুকুরের লালাক্ষরণ ব্যাখ্যা করা, এটা হলো একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এটা হলো একটা কি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা কিভাবে দেখো, উনি কি করেন, একটা কুকুরের লালা গ্রন্থিতে উনি কি করেন, এই যে
টিউব উনি সেট করে দেন এবং উনি লক্ষ্য করেন যে আমাদের কুকুরের লালা গ্রন্থি থেকে কি পরিমাণ লালা ক্ষরণ হয় সেই জিনিসটা উনি কি করেন বলতো তোমার দেখার জন্য এখানে টিউব সেট করে দেন। এখন উনি শুরুতে কি করতো, উনি শুরুতে এই যে ল্যাব কোট হাতে খাবার নিয়ে এবং ঘন্টা বাজে কুকুরকে খাবার দিত, তখন কুকুর কি করতো লালাক্ষরণ করতো খাবার পেয়ে। এর পরবর্তীতে উনি কি করতো, এর পরবর্তীতে উনি মনে করে যে ল্যাবরেটরিতে কোট পরে গেছে, হাতে খাবার নেই কিন্তু ঘন্টা বাজাচ্ছে, দেখা যাচ্ছে যে কুকুর লালাক্ষরণ করতেছে। তারপরে দেখা যাচ্ছে একটা সময়ে উনি শুধুমাত্র ল্যাব কোট পরে ঢুকলেই কুকুর মনে করতেছে যে তাকে খাবার দিবে, এই জিনিসটা সেট হয়ে গেছে তার মাথায়, এই জন্য সে কি করছে বলতো লালাক্ষরণ করছে। এভাবেই উনি কি করেন, এই যে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া এটা ব্যাখ্যা করেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কুকুরের লালাক্ষরণ প্রতিবর্ত ক্রিয়া এটা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু সহজাত না, এটা কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ কুকুর তার এই যে ঘন্টা বাজানো, এরপরে হলো ল্যাবরেটরিতে তার সাদা যে কোট পরে ঢোকা, এগুলো দেখেই সে মাথায় সেট করে নিয়েছে আমাকে এখন খাবার দিবে এবং এর কারণে আমাকে কি করতে হবে লালাক্ষরণ করতে হবে, এই জিনিসটাকে সেট করে রাখছে। তাহলে খাবারের প্রতি সাড়া দিয়ে বা খাবার দিবে এই কথাটা চিন্তা করে সে কি করতেছে লালাক্ষরণ করতেছে। এই জন্য এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াটাকে আমরা বলি কি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ সে এই যে সাদা ল্যাব কোট বা ঘন্টার শব্দ শুনেই সে কি করছে লালাক্ষরণ করতে হবে, এই ক্রিয়াটা সে অর্জন করছে। এই জন্য এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াটাকে আমরা বলছি কি বলতো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে আশা করি সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দুইটা জিনিস তুমি পারবা। এখন এইখানে সহজাত প্রতিবর্ত ক্রিয়াকে আবার তিনটা ভাগে ভাগ করছে। একটা হলো এই যে সুপারফিশিয়াল প্রতিবর্ত ক্রিয়া, যেমন আমাদের পায়ের তলায় সুরসুরি, আমাদের পায়ের তলায় যদি হাত পা ঘষি তাহলে কি হবে সুরসুরি লাগবে, তাহলে এটা হলো একটা সুপারফিশিয়াল প্রতিবর্ত ক্রিয়া। এরপরে ডিপ প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ আমরা যদি আমাদের হাঁটু ঝুলিয়ে ওইখানে যদি আমরা কি করি হাঁটুর যে টেন্ডন আছে টেন্ডনে যদি বাড়ি দেই, হাতুড়ি আছে এক ধরনের, ওইটা দিয়ে রাবারের হাতুড়ি দিয়ে যদি বাড়ি দেই তাহলে দেখা যাবে যে আমাদের পায়ের যে পেশি এটা কি সংকোচন হচ্ছে। তাহলে এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াটাকে আমরা বলি কি ডিপ বা গভীর প্রতিবর্ত ক্রিয়া। তাহলে ডিপ বা গভীর প্রতিবর্ত ক্রিয়া এটা দেখা যাবে কোথায় আমাদের হাঁটু বা হাতের টেন্ডনে। তারপরে আছে হলো ভিসেরাল প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ আমাদের এই যে হৃৎপিণ্ড পাকস্থলী এগুলো কি হচ্ছে সংকুচিত হচ্ছে প্রতিনিয়ত, এবং আমাদের মূত্রাশয় যখন সংকোচন হচ্ছে তখন আমরা মূত্র ত্যাগ করতেছি। তাহলে এই জিনিসগুলো সবই হলো কি ভিসেরাল প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এইখানে আমাদের তিন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণটা একটু ইম্পর্টেন্ট। এরপরে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া এটা তো আমরা বলেই দিলাম। এরপরে চলে আসো একদম লাস্টের যে আচরণটার কথা আমরা বলছিলাম সহজাত আবেগ বা ইনস্টিংস। তাহলে ইনস্টিংস জিনিসটা আসলে কি, ইনস্টিংসের সুন্দর একটা সংজ্ঞা আছে, ইনস্টিংসের সুন্দর একটা সংজ্ঞা আছে, সেটা হলো বলছে যে জন্মগত যে শক্তির সাহায্যে একটি প্রজাতির সকল সদস্য কোনো শিক্ষা ছাড়া উদ্দেশ্য ফলাফল সম্বন্ধে অবহিত না থেকে আত্মরক্ষা ও প্রজাতি রক্ষায় বংশ পরম্পরায় একই ধরনের আচরণ প্রদর্শন করে, সেটাকেই আমরা বলি কি ইনস্টিংস। তাহলে ইনস্টিংস জিনিসটা হলো কি, ইনস্টিংস জিনিসটা হলো জন্মগত, অর্থাৎ জন্মগতভাবে সে তার পিতামাতা থেকে পেয়েছে। তাহলে বলছে জন্মগত যে শক্তির সাহায্যে একটা প্রজাতির সকল সদস্যই কি করবে কোনো শিক্ষা ছাড়া কোনো উদ্দেশ্য বা ফলাফল ছাড়াই সে কি করবে তার নিজের আত্মরক্ষা বা বংশরক্ষার জন্য যে আচরণটা প্রদর্শন করবে সেই আচরণটাকেই আমরা বলবো কি ইনস্টিংস। অর্থাৎ একটা পাখি সে কি করবে অবশ্যই বাসা বাঁধবে, একটা পাখি তার প্রজনন ঋতুতে কি করবে অবশ্যই বাসা বাঁধবে। তাহলে এটা কি তার স্বভাবজাত একটা আচরণ, এবং এই বাসাটা তাকে কি করবে রোদ বৃষ্টি ঝড় থেকে আত্মরক্ষা করতে সাহায্য করবে। এই বাসাটা তাকে কি করবে বলতো, এই বাসাটা তার ডিম পেড়ে দেন সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তার প্রজাতি রক্ষা করতে সাহায্য করবে। এবং এই যে বাসাটা যে বানাইতে হবে এই বাসা বানানোটা সে কিন্তু তার পিতামাতা থেকে শেখে নাই, সে কিন্তু জন্মগতভাবেই কি পিতামাতা থেকে পেয়েছে, এবং জন্মগতভাবেই তার পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যটা সে যে পেয়েছে এবং সেই বৈশিষ্ট্য মতোই সে কি করবে বাসা তৈরি করবে। এই ধরনের আচরণটাকেই আমরা বলবো কি বলতো ইনস্টিংস আচরণ। অর্থাৎ ইনস্টিংস আচরণ হলো জন্মগতভাবে প্রাপ্ত, এবং এই আচরণটার জন্য সে কোনো শিক্ষাই পায় না, এবং এই আচরণটার ফলাফল সম্বন্ধে সে আগে থেকে অবহিত থাকে না।
কিন্তু সে তার আত্মরক্ষা এবং প্রজাতির জন্য এই আচরণটা করে, এবং এই আচরণটা জন্মগতভাবে একটা নির্দিষ্ট প্যাটার্নে তার ভেতরে সেট করা আছে। এই জন্য এই ইনস্টিংক্টসকে আমরা বলি কি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা স্থায়ী অ্যাকশন প্যাটার্ন। এই স্থায়ী অ্যাকশন প্যাটার্ন কথাটা বলছে কে বিজ্ঞানী লরেন্স। উদাহরণ কি? উদাহরণ হলো এই যে টুনটুনি পাখির বাসার নির্মাণ, শীতে পাখির মাইগ্রেশন, মাকড়সার জাল বুনন, অপত্যের যত্ন, এইগুলো সবই হলো ইনস্টিংক্টস বা সহজাত আবেগের উদাহরণ। এখন আসো ইনস্টিংক্টস বা সহজাত আচরণ এর তোমার উদ্দেশ্যটা কি, এর বা বৈশিষ্ট্যটা কি? দেখো আমি আগেই বলেছি এই আচরণটা কোনো শিক্ষা ছাড়াই সে পায়। এই জন্য দেখো বলছে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, এবং আমি বলছি এই আচরণের ফলাফল সম্বন্ধে সে কিন্তু আগে থেকে অভিহিত না, কিন্তু তারপরেও সে কি করে এই আচরণটা কি করে বলতো সে প্রদর্শন করে। এবং সে একা শুধু এই আচরণটা প্রদর্শন করে না, ওই প্রজাতির যত সদস্য আছে সবাই কি করে সেম আচরণটা প্রদর্শন করে। এই জন্য দেখো বলছে এটা হলো সর্বজনীন, অর্থাৎ সব সদস্যই এই আচরণটা প্রদর্শন করবে, এবং সে এই আচরণের ফলাফল না জেনেই কি করে আচরণটা প্রদর্শন করে, অর্থাৎ এই আচরণটা তাকে করতেই হবে। এই জন্য বলছে দেখো উদ্দেশ্যের একনিষ্ঠতা থাকবে এইখানে, এবং আমি বলছি কি এই আচরণটা ফিক্সড একটা নির্দিষ্ট প্যাটার্নে সংগঠিত হয়। এই জন্য দেখো বলছে আচরণটা কি সাজসম্মত, এবং এই আচরণটা কি বলতো ব্যালিস্টিকনেস। এই আচরণটা কি ব্যালিস্টিকনেস। তাহলে আমাদের অর্থাৎ ব্যালিস্টিকনেস মানে হলো কি বলছে যে সাড়া একবার দেওয়া হলে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষেও তা কি থাকবে অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমি বলেছি যে আমাদের টুনটুনি পাখি তোমার যে স্টাইলে বাসা তৈরি করবে তার সকল সদস্যই কি করে সেম স্টাইলেই বাসা তৈরি করে, এবং টুনটুনি পাখি এটা কিন্তু কখনোই ওই যে তোমার কাকের মতো বাসা তৈরি করবে না, সে তার ভেতরে যে জিনিসটা ফিক্সড করা আছে সেই ফিক্সড প্যাটার্নেই সে কি করবে বাসাটা তৈরি করবে, এবং সময় পরিবেশ পরিস্থিতিতে এই বাসা তৈরির ধরনটা সে কি করবে না চেঞ্জ করবে না। এটাকেই বলা হচ্ছে কি ব্যালিস্টিকনেস। তাহলে আমরা বললাম কি আমাদের সহজাত আচরণটা হলো ফিক্সড, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী জন্মগতভাবে কোনো শিক্ষা ছাড়া কোনো ফলাফলের আশা না করে পিতামাতা থেকে ফিক্সড কিছু আচরণ পেয়ে থাকে। সেই ফিক্সড আচরণকেই আমরা বলি কি ইনস্টিংক্টস, বা যেটাকে আমরা বলি স্থায়ী অ্যাকশন প্যাটার্ন। এবং এই স্থায়ী অ্যাকশন প্যাটার্নে যেহেতু একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে এই জন্য এটাকে আমরা বলছি সাজসম্মত, এবং তারা কি করে না কোনো ফলাফলের আশা করে না, না করেই আচরণটা প্রদর্শন করে। এই জন্য এটাকে আমরা বলছি কি উদ্দেশ্যের একনিষ্ঠতা, এবং এইখানে আমাদের কি হয় প্রত্যেকটা সদস্যই কি করে সেম আচরণ প্রদর্শন করে। এই জন্য এটাকে আমরা বলছি সার্বজনীনতা। এবং এই আচরণে তারা কি করে বলতো এই আচরণের জন্য তারা কোনো শিক্ষাই পায় না, এই জন্য এটাকে বলছি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বহির্ভূত। এবং এই আচরণ সে সময়ের সাথে কি করে না পরিবর্তনও করে না, এই জন্য এটাকে আমরা আবার বলছি কি ব্যালিস্টিকনেস। তাহলে পরীক্ষায় এই যে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা সহজাত আবেগ বা ইনস্টিংক্টসের বৈশিষ্ট্য কিন্তু আসতে পারে। তাহলে আশা করি এটা বুঝছো, সুন্দর করে পড়ে ফেলবা বই থেকে। এখন আসো সহজাত আচরণ আর এইখানে প্রতিবর্ত ক্রিয়া দুইটার একটা পার্থক্য দেখো দেওয়া আছে। পার্থক্যটা একবার একটু রিডিং পড়লে তুমি পারবা। যেমন সহজাত আচরণ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে সহজাত আচরণ এটা কি হঠাৎ ঘটে, এইখানে বুদ্ধিমত্তার কোনো প্রয়োজন হয় না। আর এইখানে কি হয় বলতো তোমার বুদ্ধিমত্তার প্রয়োজন আছে সহজাত আচরণে। এবং সহজাত আচরণে দেখো অভিজ্ঞতা দিয়ে পরিবর্তিত হয়, কিন্তু প্রতিবর্ত ক্রিয়া এইখানে তো অভিজ্ঞতা দিয়ে পরিবর্তন করার কোনো সুযোগই নেই, কারণ হঠাৎ করে ঘটে যাচ্ছে। তাহলে এরকম পার্থক্য বিভিন্ন আছে, এগুলো একটু রিডিং পড়ে নিও। এখন এইখানে সহজাত আচরণ যাচাই দেখো বলছে কি শীতকালে পাখির মাইগ্রেশন। তাহলে শীতকালে পাখির মাইগ্রেশন থেকে আমরা বইয়ের দাগানো লাইনগুলো একটু পড়বো, আর আমি কিছু কিছু লাইন একটু বলে দিচ্ছি। তাহলে দেখো এখানে বলছে পলিআর্কটিক অঞ্চলের 40% পাখি প্রজাতি কি হয় পরিযায়ী হয়। আর বাংলাদেশে আমাদের প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি আছে, আর অস্থায়ী পাখি আছে প্রায় 300 প্রজাতির।
এরপরে দেখো বলছে পাখিরা পরিযায়ী হয় সাধারণত কোন সময়ে, এই যে অক্টোবর থেকে মার্চ মাসে, এই সময় প্রচণ্ড শীত থাকে এবং তখন খাদ্যেরও স্বল্পতা দেখা দেয়। তাহলে পাখি কি করে, এই যে প্রতিকূল পরিবেশে খাদ্যের স্বল্পতা কাটানোর জন্য এবং তার প্রজননের জন্য সে কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে, যেটাকেই আমরা বলি কি পরিযায়ী। তাহলে এইখান থেকে এইটুকু একটু পড়বা, আর আমাদের বইয়ে এইখানে আরও এমসিকিউ রিলেটেড অনেক কথাবার্তা বলা আছে, এগুলো একটু দাগায় দাগায় পড়ে ফেলবা। এরপরে চলে আসো পাখির এই যে পরিযায়নের গুরুত্ব টুরুত্ব, এগুলো একটু রিডিং পড়ে ফেলো। এখন আসো 2 নম্বরে মাকড়সার জাল বুনন। তাহলে আমাদের মাকড়সার জাল বুনন থেকে জানতে হবে যে মাকড়সা জাল বোনার জন্য কি করে জানো, প্রথমে আকৃতির একটা তোমার কাঠামো তৈরি করে, দেন চারি সাইডে এরকম বৃত্তাকার সুতার কি করে, জাল তৈরি করে। এই যে বৃত্তাকার সুতার কি করে বলতো, জাল তৈরি করে। এখন এই যে সুতাটা দ্বারা জাল সে তৈরি করতেছে, এই সুতাটাকে বলা হয় রেশমি সুতা। কি বলা হয়, রেশমি সুতা। এবং এই রেশমি সুতা এক ধরনের স্ক্লেরোপ্রোটিন জাতীয় পদার্থ। কি পদার্থ, স্ক্লেরোপ্রোটিন জাতীয় পদার্থ। এই স্ক্লেরোপ্রোটিন জাতীয় পদার্থ আমাদের মাকড়সার কই থেকে খরিত হয়, এই যে সিল্ক গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে দেখো সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন নামক রেশমি সুতা তৈরি হয়। এই রেশমি সুতাটাই কি করে বলতো, আমাদের মাকড়সার জাল বুনতে সাহায্য করে। এখন আসো এই যে সিল্ক গ্রন্থি, এটা কয় জোড়া থাকে, সিল্ক গ্রন্থি থাকে 3 জোড়া। সিল্ক গ্রন্থি থাকে 3 জোড়া। এবং এই যে সিল্ক গ্রন্থি, এই সিল্ক গ্রন্থির সাহায্যে মাকড়সা যে জাল বুনতেছে, এই জিনিসটা প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী হ্যান্স পিটার্স। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে মাকড়সার জাল বুনন প্রথম লক্ষ্য করেন কে, উত্তর হবে হ্যান্স পিটার্স। তাহলে মাকড়সার জাল বুনন থেকে এই কথাগুলো একটু লাগবে। তাহলে মাকড়সার জাল বুনন থেকে তোমার জানতে হবে, 1 নম্বরে জানতে হবে সেটা হলো মাকড়সা কি করে, সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন নামক সে কি করে রেশমি সুতা তৈরি করে এবং সেটা দ্বারা কি করে জাল বনে, এবং তার এই সিল্ক গ্রন্থি থেকেই এই রেশমি সুতাটা নির্গত হয়। সিল্ক গ্রন্থি কয় জোড়া থাকে, 3 জোড়া থাকে। এবং এই সিল্ক গ্রন্থি দ্বারা সে যে তোমার স্ক্লেরোপ্রোটিন নামক রেশমি সুতা তৈরি করে সে যে জাল বুনতেছে, এই জিনিসটা প্রথম লক্ষ্য করেন কে, হ্যান্স পিটার্স। এই জিনিসটা একটু জানতে হবে। তাহলে মাকড়সার জাল বুনন থেকে এগুলো জানতে হবে। এরপরে চলে আসো 3 কাটা স্টিকল ব্যাগ। 3 কাটা স্টিকল ব্যাগ, এইখান থেকে তোমার হলো তাদের প্রজননের সময়কাল কখন। এরপরে হলো এইখানে তোমার এই যে তোমার ওই যে মুখ দিয়ে পানির ভেতরে যে তোমার অক্সিজেন অব্যাহত রাখে, যেটাকে বলা হয় ফ্যানিং, এই জিনিসগুলো একটু পড়বা। এবং ডিম ফুটে কতদিন পর বাচ্চা বের হয়, 7 থেকে 8 দিন পর বাচ্চা বের হয়, এগুলো একটু বই থেকে রিডিং পড়ে নিবা। এরপরে চলে আসো সামাজিক আচরণ। আচ্ছা, পাখির অপত্য যত্ন টত্ন, এই যে তোমার পানকুড়ি কখন ডিম পাড়ে, এগুলো একটু জাস্ট সময়টা একটু পড়বা। যেমন বাংলাদেশের জননকাল হলো মে থেকে অক্টোবর মাস, এগুলো একটু ওইখান থেকে রিডিং পড়লেই হয়ে যাবে। এখন আসো সামাজিক আচরণ। এরপর আমাদের বইয়ে শিখন আছে, বুঝছো, শিখনের বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। শিখনের বৈশিষ্ট্যটা একটু দেখবা। যেমন শিখন জন্মগত না, এটা অবশ্যই অর্জিত হবে, এবং বংশ পরম্পরায় এই আচরণটা প্রদর্শিত হবে না। এবং শিখন কি সময় পরিবেশ পরিস্থিতিতে কি হয়, পরিবর্তিত হয়। তাহলে শিখনের বৈশিষ্ট্যটা দেখবা। এখানে বিভিন্ন রকমের শিখন আছে, যেমন কিছু শিখন আছে অভ্যাসগত, কিছু আছে অনুকরণগত, কিছু আছে হলো তোমার ভুল ত্রুটির মাধ্যমে শেখা, কিছু আছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে শেখা, কিছু আছে অন্তর্দৃষ্টি দিয়ে শেখা। তাহলে বিভিন্ন রকমের শিখন আছে এখানে, যুক্তি দিয়ে শেখা, বোধ বুদ্ধি দিয়ে শেখা, এরকম বিভিন্ন রকমের শিখন এখানে বলা আছে। এগুলো একটু রিডিং পড়লে পারবা। এরপরে সহজাত আচরণ শিখনের পার্থক্য, এটা রিডিং পড়লে তুমি পারবা। এরপরে হলো তোমার ওই যে কুকুরের লালাক্ষরণ প্রতিবর্ত ক্রিয়া, এটা তো আমরা ব্যাখ্যা করছি, এবং এটা এক ধরনের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এরপরে আসো সামাজিক আচরণ। তাহলে সামাজিক আচরণ মানে কি, একই প্রজাতির কিছু সদস্য কি করবে, প্রাণীর বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণে সুশৃঙ্খলার সাথে স্থায়ীভাবে বসবাস করবে এবং পরস্পরের ক্রিয়াকলাপকে, তাদের ভেতরে যে পারস্পরিক যে ক্রিয়াকলাপ দেখা যাবে সেটাকেই আমরা বলবো কি, সামাজিক আচরণ। তাহলে সামাজিক আচরণে একই সদস্যের অনেকগুলো সদস্যদের ভেতরে কি দেখা যাবে, পারস্পরিক সহযোগিতা দেখা যাবে। এই জন্য এটাকে আমরা বলি কি, পরার্থিতা বা অ্যালট্রুইজম। তাহলে সামাজিক আচরণের অপর নাম কি কি, পরার্থিতা বা অ্যালট্রুইজম। এখন অ্যালট্রুইজমের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো কি, মৌমাছি।
এখন বাংলাদেশে যে মৌমাছি পাওয়া যায় সেটা হলো 3 রকমের, অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, আর একটা হলো অ্যাপিস ফ্লোরিয়া। তাহলে এই 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়। এখন আসো আমাদের এই যে মৌমাছি, এই মৌমাছি আছে আবার 3 রকমের। কি কি? রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কি কর্মী মৌমাছি। এখন রানী মৌমাছি এরা হলো আকারে সবচেয়ে বড়, কয়টা থাকবে? একটা থাকবে। এবং পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি এরা থাকে একাধিক। এবং এই পুরুষ মৌমাছি এরা হলো মাঝারি, এরা হলো কি মাঝারি সাইজের, এরা হলো মাঝারি সাইজের। আর কর্মী মৌমাছি আকারে সবচেয়ে ছোট। এরপরে আসো রানী আর পুরুষ মৌমাছি প্রজননে সক্ষম, আর কর্মী মৌমাছি ওরা হলো প্রজননে অক্ষম। এখন আসো রানী মৌমাছি, এদের কাজটা কি? রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া, রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া। পুরুষ মৌমাছি এরা 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 এদের কাজ হলো প্রজননে সাহায্য করা। আর কর্মী মৌমাছি এরা কি করবে? এরা হলো এই যে মধু সংগ্রহ, পরাগ সংগ্রহ এবং মৌকুঠুরি পরিষ্কার, এই কাজগুলো করবে কর্মী মৌমাছি। অর্থাৎ কর্মী মৌমাছি কি করবে? রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এদের খাবারের যোগান দিবে। এরপরে ফেরোমেন আমাদের নারী মৌমাছি নিঃসরণ করে, কর্মী এবং পুরুষ মৌমাছি নিঃসরণ করে না। রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে, আর পুরুষ মৌমাছি এরা 50 থেকে 60 দিন পর্যন্ত বাঁচে, আর কর্মী মৌমাছি 50 দিন বাঁচে। তারপরে দেখো বলছে এই যে রানী মৌমাছি একটা তাকের সংখ্যা থাকবে একটাই, পুরুষ মৌমাছির সংখ্যা হবে 300 থেকে 3000, আর কর্মী মৌমাছির সংখ্যা হবে 60 থেকে 80,000। তাহলে এই যে রানী, পুরুষ এবং কর্মী মৌমাছির যে পার্থক্যটা আমাদের বইয়ে দেওয়া আছে, এটা সুন্দর করে পড়ে ফেলতে হবে, এইখান থেকে প্রশ্ন আসে। এখন আসো আমাদের এই যে প্রাণীর যে সামাজিক যে আচরণ, কিরে এখন আসো এই যে সামাজিক যে আচরণ, এই সামাজিক আচরণের উপর ভিত্তি করে মাছি 3 রকমের, সেটা তো আমরা বললামই। একটা হলো রানী মৌমাছি, এরা একমাত্র উর্বর। এরপরে ড্রোন বা পুরুষ মৌমাছি, আর কর্মী মৌমাছি বা যেটাকে আমরা বলি বন্ধ মৌমাছি, যারা প্রজননে সাহায্য করে না। এদের সংখ্যা টাঙ্কা সব আমরা পড়াই দিছি, এটা তো বললামই। ঝামেলা করতে। আচ্ছা এখন আসো আমাদের এই যে মৌমাছির শ্রম বন্টন, মৌমাছির শ্রম বন্টন। তাহলে দেখো একটা সামাজিক আচরণে তারা কি কি আচরণ প্রদর্শন করে সেগুলো দেখো এখানে দেওয়া আছে। এই যে শ্রম বন্টন, তারপরে খাদ্যের যোগান। শ্রম বন্টনে আমরা আলোচনা করছি, যেমন রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া, পুরুষ মৌমাছি জননের সাহায্য করবে, কর্মী মৌমাছি এই যে মধু পরাগ সংগ্রহ করবে, এই যে তোমার মধু কুঠুরি এগুলো পরিষ্কার করবে, এগুলো সব কর্মী মৌমাছির কাজ। এরপরে হলো ভাব বিনিময় করা, পরিষ্কার পরিচ্ছন্ন বা স্বাস্থ্য রক্ষা, প্রতিরক্ষায় সাহায্য করা। এরপরে হলো জনগণতান্ত্রিকতা, উত্তরাধিকার নির্বাচন, রানীর বিরুদ্ধে বিদ্রোহ করা, চুরি ডাকাতি প্রতিরোধ করা। এই কাজগুলো সব হলো আমাদের মৌমাছির সামাজিক আচরণের অন্তর্গত। এগুলো একটু রিডিং পড়বা এবং এর ভেতর থেকে কিছু কিছু জিনিস একটু দাগায় দাগায় দেন পড়ে ফেলবা। এর ভেতর থেকে কিছু কিছু জিনিস একটু দাগায় দাগায় পড়ে ফেলবা। এরপরে চলে আসো সোয়ার্মিং। সোয়ার্মিং জিনিসটা আসলে কি দেখো বলছে, স্থানাভাব যখন দেখা দেয় তখন রানী মৌমাছি চাকের অর্ধেক সংখ্যক কর্মী মৌমাছি নিয়ে ঝাঁক বেঁধে উড়ে যায় অন্য জায়গায় বাসা বাঁধার জন্য। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি সোয়ার্মিং। এবং দেখো এইখানে বলছে সঙ্গমের পরে এই যে 1500 থেকে 2000 পর্যন্ত ডিম পাড়ে রানী মৌমাছি, এবং সঙ্গমের পর কি হয়, পুরুষ মৌমাছি মারা যায়। আর অনিষিক্ত ডিম থেকে পুরুষ এবং নিষিক্ত ডিম থেকে স্ত্রী আর কর্মী মৌমাছির সৃষ্টি হয়। আর কর্মী মৌমাছি যারা, তারা সাধারণত কি হয়, বন্ধ হয়। আর রানী মৌমাছি এরা একমাত্র কি হয়, প্রজননক্ষম হয়। এরপরে আসো রাজকীয় জেলি। তাহলে রাজকীয় জেলি দেখো বলছে কর্মী মৌমাছির হাইপোফ্যারেঞ্জিয়াল ও ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে খরিত ভিটামিন, প্রোটিন ও স্টেরয়েড সমৃদ্ধ এক ধরনের পুষ্টি পদার্থ। এবং এই যে রানী মৌমাছিকে লার্ভা দশায় এবং পূর্ণাঙ্গ দশায় এই রাজকীয় জেলি খাওয়ানো হয়।
রাজকীয় জেলির উপাদানগুলো একটু পড়তে হবে। রাজকীয় জেলিতে পানি থাকে কত পার্সেন্ট, প্রোটিন, লিপিড, ভিটামিন কোনটা কত পার্সেন্ট থাকে এটা একটু পড়তে হবে। এই যে বইয়ে দেখো উপাদানগুলো দেওয়া আছে, উপাদানগুলো একটু পড়তে হবে। এরপরে আসো উত্তরাধিকার নির্বাচন। দেখো বলছে রানী মারা গেলে কিংবা প্রজননে অক্ষম হলে কর্মীরা বিকশরত লার্ভাকে ওই রাজকীয় জেলি খাওয়ায় এবং খাওয়ানোর 16 দিনের মধ্যেই কি হয়, নতুন রানী সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় সুপারসিডিওর। তাহলে আমাদের এই যে কর্মী মৌমাছি এরা যে লার্ভাকে রাজকীয় জেলি খাওয়ায় যে তোমার 16 দিনের ভেতরে রানী সৃষ্টি করতেছে, এই ঘটনাকে বলা হয় কি, সুপারসিডিওর। তাহলে সুপারসিডিওর কাকে বলে এটা একটু জানতে হবে। আর এর ভেতরে কিছু কিছু জিনিস, যেমন ভাব বিনিময়ে মৌমাছিতে 2 ধরনের নৃত্য দেখা যায়, একটা হলো চক্রাকার নৃত্য, একটা হলো ওয়াগাল নৃত্য। এই নৃত্য দুইটার নাম একটু জানতে হবে। এরপরে দেখো শ্রমবন্টনে বলছে 3 থেকে 4 দিন বয়সেই কর্মী মৌমাছিরা মধুকুটুরি পরিষ্কারের কাজে লেগে যায়, আর 18 থেকে 20 দিন বয়সে মধু আরোহণের কাজে তারা বের হয়ে পড়ে। তাহলে এই যে জিনিসগুলো একটু জানতে হবে। এরপরে এই যে মৌমাছির ভাব বিনিময়, এই পয়েন্টটা একটু ডিটেলসে পড়বা, বুঝছো? এই পয়েন্টটা একটু ডিটেলসে পড়বা। সোয়ার্মিং তো আমরা বলেই দিলাম, রানীর বিরুদ্ধে বিদ্রোহটা এগুলো রিডিং পড়লেই হবে। তাহলে এটাই হলো মূলত আমাদের সামাজিক আচরণ। তাহলে সামাজিক আচরণের এখন আমার কাছে যদি তুমি সাজেশন চাও যে কোন টপিকগুলা মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে দেখো আমি অবশ্যই বলবো 1 নম্বর হলো ট্যাক্সিস। এই যে ট্যাক্সিস, এটা 100% ইম্পর্টেন্ট এই টপিকটা, 1 নাম্বার। এরপরে 2 নাম্বার হলো ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এফএপি, অর্থাৎ এর বৈশিষ্ট্য, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা ইন্ট্রিংসের যে উদাহরণগুলো আছে এগুলা। এরপরে হলো মৌমাছির সামাজিক আচরণ, মৌমাছির সামাজিক আচরণ, সামাজিক আচরণ এটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো তোমার ওই যে ইটা প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া। এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিক ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে সাধারণত এই 4টা টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা আজকের ক্লাস এইখানেই শেষ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।